বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে চারা ঘাস আমরা জমিতে রোপণ করব, এর জন্য আসলে জায়গাটা কিভাবে প্রস্তুত করা যায় সেইটারই একটা ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তে আমরা আমাদের বাড়ির ঠিক বাড়ির পিছনে 20 শতকের একটা জায়গা আছে। এই জায়গাটাতে আসলে বর্ষার মৌসুমে পানি হয়ে যায়, যার কারণে ঠিকমতো ঘাসটা আসলে হয় না। আপনারা দেখেন যেখানে এখন মাটিটা কাটা হচ্ছে, মাটিটা লেভেল করা হচ্ছে, সেইখানে ঘাস ছিল, কিন্তু ঘাসটা বর্ষার মৌসুমে পানি হয়ে সব নষ্ট হয়ে গেছে। তো আমরা প্ল্যান করছি যে এই ঘাসটা কিভাবে যাতে পানি আসার পরও যাতে ঘাসটা নষ্ট না হয়, সেই জন্য এখানে এক সাইডে একটা গর্ত করে, মানে ছোট্ট একটা পুকুর করে মাটি উঁচু করে আমরা চারা ঘাস লাগাবো। তো সেই সুবাদে আমরা 4জন লোক নিয়েছি। 4জন লোক নিয়ে ঠিক আমাদের জায়গার পাশেই একটা সাইডে গর্ত করব, 4 থেকে 5 ফিট প্রায় গর্ত করব। তো এখানে পাশাপাশি আর একটা কাজও আমরা করার প্ল্যান করছি, যেখানে এই 5 ফিট গর্ত হলে আমাদের যেহেতু মাছের ছোট্ট একটা প্রজেক্ট আছে, এখানে কিছু মাছ আমরা মাছ নার্সিং করতে পারবো। সেই জন্য একসাথে দুইটা চারা ঘাস উপরে আমরা চারা ঘাস লাগাবো বা রোপণ করব, আর নিচে আমরা ছোট মাছ, না বিশেষ করে 4 থেকে 5 হাজার লাইনের বা 2 থেকে 4 হাজার লাইনের মাছ এনে আমরা এখানে নার্সিং করব। এই জন্য আমরা এই কাজটা স্টার্ট করছি। দেখা যাক কতটুকু এটা করতে পারি। প্রচণ্ড রোদ হচ্ছে, প্রচণ্ড রোদের মধ্যে 4জন লোক, আমাদের এলাকায় লেবার বলে, 4জন লোক, তারা খুবই কষ্টে এই মাটিটা কাটছে। দেখেন কি কষ্ট করে রোদের মধ্যে তারা মাথার ঘাম পায়ে ফেলে মাটিগুলো প্রসেস করতেছে। তারা আজ প্রায় 1-2 দিন হলো, 2 দিন যাবত এই মাটিটা কাটতেছে। আর এইখানে আমাদের আপনারা দেখেন যে কিছু চারা ঘাস অলরেডি আছে, যেগুলো বড় বড় হয়ে গেছে, কিন্তু পিছনের সাইডে যেগুলো ফাঁকা দেখা যাচ্ছে সেটাতে আসলে চারা ঘাসই ছিল। আমি আরও চারা ঘাসের পরিবর্তে আরেকটা ঘাস রোপণ করছিলাম, সেটা হচ্ছে অজানা হাইব্রিড। তো অজানা হাইব্রিড লাগানোর ফলে আসলে এই গাছটা বেশ ফলন খুবই কম, আর পানিতেও হয় এবং উঁচু জমিতে হয়। কিন্তু এই জমিটা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে পানির চেয়ে উঁচু জমিতে, শুকনো মানে যেখানে পানি হয় না সেখানে ভালো হয়, কিন্তু এটার প্রোটিন পার্সেন্টেজ খুবই কম। এটা না রোপণ, আমার হিসাবে এটা না রোপণ করাই ভালো। এই জন্যই আমরা মাটিটা উঁচু করছি। এটা উঁচু করে এখানে আমরা চারা ঘাস রোপণ করব। তো দর্শকের আগে আমরা বলছিলাম যে কিভাবে আমরা চারা ঘাস রোপণ করি সেটা দেখাবো। প্লাস আরও একটা ভিডিওতে বলছি যে শুধুমাত্র ঘাস দিয়েই আমরা চেষ্টা করব যে গরুগুলো লালন পালন করতে। আমরা দানাদার খাদ্য মানে না দেওয়ারই চেষ্টা করব। দানাদার খাদ্য অনেক ব্যয়বহুল, দানাদার খাদ্যের প্রচুর দাম, অ্যাভারেজে প্রায় 60 থেকে 65 টাকা পার কেজি খাদ্যের দাম আমাদের কস্টিং হয়ে যায়। আমি লাস্টে এটা নিয়ে আসলাম, ডাল, ভুসি, দেন গমের ভুসি, ডাল, খুদ, তারপরে ভুট্টা, সব কিছু প্রসেস করে যদি আমরা একসাথে করি, দেখা যাচ্ছে যে প্রায় 50 থেকে 55 টাকা খরচ পড়ে, কিন্তু রেডিমেড খাদ্য আনলে প্রায় 60 থেকে 65 টাকা খরচ হয়ে যায়। সো তাই আমরা প্ল্যান করছি যে আমরা ঘাসটা বেশি বেশি রোপণ করব, কোনোভাবেই আমরা দানাদার খাদ্য দেব না। এখানে 20 শতক জায়গার মধ্যে হয়তো 3 থেকে 4 শতক জায়গা আমাদের এই পুকুরের মধ্যে চলে যাবে, বাকি জায়গাটা আমরা ঘাস রোপণ করব। আর
কিছু জায়গা যেহেতু ঘাস আছে, সো সব কিছু মিলে মানে 8 থেকে 10 শতক জায়গা নতুনভাবে ঘাস লাগাতে হবে। এখন দেখা যাক কয়দিন লাগে এইটা প্রসেস করতে। অলরেডি 2 দিন হয়ে গেল এইটুকু তারা প্রসেস করছে। আমার মনে হয় 6 থেকে 7 দিন টাইম লাগবে এই জায়গাটা মানে লেভেল করতে। তো দর্শক, আমরা এর আগে বলছিলাম যে আমরা এই ঘাসটা নিয়ে আসছি মানিকগঞ্জ থেকে। আমরা কাটিং হিসাবে 1 টাকা এবং 1.5 টাকা পিস কাটিং আমরা মানিকগঞ্জ থেকে কাটিংটা নিয়ে আসছি। নিয়ে এসে এর আগে আমাদের আর একটা জমি আছে, সেখানে রোপণ করছি। সেখানে রোপণ করে ওখানে থেকে এখন আমরা নিজেরাই কাটিং রেডি করছি। এখন আর নতুনভাবে কাটিং আনা হচ্ছে না, আমাদের নিজেদের কাটিংয়ে আমরা এখানে রোপণ করব। তে আমাদের সাথে থাকুন, আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের ঘাস আমরা কিভাবে লাগালাম, কিভাবে প্রসেস করলাম সেটা দেখানোর চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।